আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কোনো রিপোর্ট, কোনো লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক, যেটি আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে ওপরের দিকে দেখুন, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগোয়া ভারতের একটা ২২ কিলোমিটার করিডোর আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয়। সেটি বেশ সংকীর্ণ, বেশ সংক্ষিপ্ত। বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনও ডিক্লেয়ার দেয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে ২২ কিলোমিটারটাকে ৬০ কিলোমিটার প্রশস্ত করেছে। এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে জনবসতিও নেই। সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন, হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না। বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে। এর কারণটা কি? এর তোড়জোড়টা এত কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে, একজন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেলম্যান ইউনুস, পাকনা ইউনুস। এই ইউনুস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা কথা বলা শুরু করেছিল। শপথ নেবার আগেই, 2024-এর শপথ নেবার আগেই, 8ই আগস্ট শপথ নিলেন, তার আগেই সে ফ্রান্স থেকেই এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কত বড় সাহস, কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে। আবার চীন সফরে গিয়েছিলেন এবছরই শুরুর দিকে। চীন সফরে গিয়ে তিনি সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে ভারতের কোনো সম্মতি ছাড়া, ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের একমাত্র মালিক আমরা। পাকনামো কথা। অথচ ইউনুস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। ভারত কর্তৃক, আমি বারবার বলি, অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত, বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে থেকে এখতিয়ার বহির্ভূত সেভেন সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না। ইউনুস সেটি করেছেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা গত 24 থেকে 28 অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন। সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বই, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন, সহিংসতা, সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামশাদ মির্জাকে। সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল, সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে সেভেন সিস্টার্সের ম্যাপ যুক্ত করে দেওয়ার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় জনগণের মধ্যে এটি ব্যাপক আলোচনা আছে। স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা। ভারত প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে কিছু করে না। ভারত অত্যন্ত কৌশলী। ভারতকে দেখে আমাদের তো বটেই, সারা পৃথিবী এখন শেখে। নীরবে নিভৃতে কাজ করে। সেই নীরবে নিভৃতে কাজের অংশই তাদের সংকীর্ণ যে করিডোরটা মাত্র 22 কিলোমিটার, সেটিকে 60 কিলোমিটার বিস্তার করেছে, এমন অসমর্থিত সূত্রগুলো বলছে। আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো, সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। আগামী 8 তারিখে পাকিস্তান নৌ প্রধান আসবে। এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে। এই ইউনুস, বাঙ্গু ইউনুস, পাকিস্তানকে দিয়ে কি ওই 60 কিলোমিটার
প্রসার করতে চাইছে ভারত, চেষ্টা করছে, বা সেভেন সিস্টার্সে ওই জায়গাটাতে বা চিকেন নেকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি, একটা অবস্থান, সেই জায়গাটা নিয়ে ব্যাপক এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ, বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত অনেক আগে থেকে এইটা অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এটাকে আরো কি করা যায় চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন বাংলাদেশের দুর্বল, অদক্ষ, অনির্বাচিত, অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভারত 60 কিলোমিটার, 22 কিলোমিটার, এর থেকে আরো যদি 38 কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায়, নিয়ে নেয়, আপনি কি মনে করেন যে এই ইউনূসের মতো একটা দুর্বল সরকার প্রধান, ইউনূসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে? পারবে না। এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে, ভারত তো অ্যাটাক করে বসবে, অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেভেন সিস্টার্স, ভারতের 7টি রাজ্য, ভারতের মোট ভূমির 4% এলাকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সেখানে ভারতের মোট জনসংখ্যার 140-45 কোটি জনসংখ্যার প্রায় 3-3.5% মানুষ এই সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্যে বসবাস করে। দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে, এটাও তো হবে না। উস্কানি তো ইউনূস সরকার তৈরি করেছে, এই উস্কানি তো ইউনূস তৈরি করেছে। উস্কানির জবাব ভারত নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি বাংলাদেশি হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোনো রকম আলাপ আলোচনা ছাড়া 60 কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে, সেটিকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু ভারতকে যদি বারবার সেভেন সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয়, হুঙ্কার দেওয়া হয়, ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয়, কি করবেন? ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয়, কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশও করে না। আপনাদের মনে আছে নিশ্চয়, কয়েক মাস আগে উলফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল। ভারত আজও কি অফিসিয়ালি প্রকাশ করেছে? আজকে বাংলাদেশের যে সরকারটি আছে, সেই সরকারটি কি খোঁজ নিয়েছে যে চিকেন নেকে কি হচ্ছে? খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে? কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করব বা এরকম কিছু বলেছে? সরকার নীরব। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই। আপনি যদি মনে করেন যে, অনেকে মনে করেন ইউনূস স্যার বিশ্ববাসীর কাছেও কি গত 15 মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন, না দেখেন, তাহলে আপনারা মায়ের কোলে শিশু। ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ, এবং এখানে যুদ্ধ নয়, এখানে যদি কোনো সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব। কিন্তু ইউনূস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। যাই হোক, আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য, দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়েছে সহিংসতা। চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল। ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে, তাতে নতুন করে ধাক্কা খেল কথিত ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের কালগল্প। অন্তর্বর্তী সরকার প্রায় 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু নয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ। জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি। বলেছে, নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি। দর্শক, ঢাকায় IRI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার 2 সপ্তাহ পর IRI প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য শঙ্কার ঘনঘটা। এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য 3টি শর্ত নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো
সরকারের নিরপেক্ষতা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি। তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনোটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত IRI এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে। তারা 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট 59টি পক্ষের সঙ্গে মোট 21টি বৈঠক করে। এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। যমুনায় 21 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয় বৈঠক। সে সময় অধ্যাপক ইউনূস দাবি করেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার সরকার। তিনি বলেন, এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক আজীবনের অভিজ্ঞতা হতে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের নিচে এবং তারা এবারই প্রথম ভোট দেবে। তবে অধ্যাপক ইউনূসের এই বৈঠকের 2 সপ্তাহ পর IRI এর প্রকাশ করা মূল্যায়ন প্রতিবেদনে এসেছে নির্বাচনী পরিবেশ নিয়ে একরাশ হতাশা এবং শঙ্কার কথা। প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নিয়েও তোলা হয়েছে বড় ধরনের প্রশ্ন। যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠ সংস্থাটি বলছে, উত্তাল পরিস্থিতির পর যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ একটি ভোটের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না সেটি আগামী কয়েক মাসে পরিষ্কার হবে। অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে, নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কতটা এগিয়ে নিতে পারে তার উপর। নির্বাচনের পরিবেশ নিয়ে নানামুখী শঙ্কা এবং প্রস্তুতিহীনতার কথা তুলে ধরেছে IRI। জুলাই সনদের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা সনদের প্রশংসা করেছে সংস্থাটি, তবে সমালোচনাও করেছে কমিশন যে তাদের ম্যান্ডেট অনুযায়ী চলেনি এমন ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ম্যান্ডেট ছিল নিবন্ধিত দলগুলোর মধ্যে উন্মুক্ত সংলাপ নিশ্চিত করা, পাশাপাশি মেরুকরণের রাজনীতির কারণে তৈরি হওয়া গভীর আদর্শগত ও প্রজন্মগত বিভাজন দূর করা। দর্শক, দেখা যাচ্ছে IRI নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার উপর জোর দিয়েছে। অথচ অধ্যাপক আলী রিয়াজের পরিচালনায় ফেব্রুয়ারিতে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হওয়ার সময় দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 52টি। এর মধ্যে মাত্র 18টি দল ডাক পায় আলোচনায়। তাদের বাইরে কিংস পার্টি, NCP সহ নাম সর্বস্ব আরো 14টি সহ মোট 32টি দল ও জোট নিয়ে প্রায় 8 মাস চলে সংলাপের নাটক। এই সংলাপে বেশিরভাগ নিবন্ধিত দলকে শুধু বাইরেই রাখা হয়নি, আলী রিয়াজ প্রণীত হাড়জোড়ো সংবিধান সরকারের মিত্র দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভাজন। ফলে মেরুকরণের রাজনীতি আরো ব্যাপক করে দলগুলোকে উত্তর আর দক্ষিণ মেরুতে ঠেলে দিয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। IRI বলছে, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে রাজনৈতিক বিভাজন দূর করতে হবে, সংস্কারের প্রতি আস্থা বাড়াতে অব্যাহত সংলাপ, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলোর